হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, পৃথিবীকে অভিগত গোলক কেন বলা হয়। পৃথিবীর এই অভিগত গোলক আকৃতির সপক্ষে প্রমাণ দাও। তো প্রথমে দেখো কি আছে, পৃথিবীকে অভিগত গোলক বলার কারণ, কোন গোলকের দুই প্রান্ত চাপা ও মধ্যভাগ যদি স্ফীত হয় অর্থাৎ ফুলে থাকে, তখন তাকে কি বলবে, অভিগত গোলক কিন্তু বলা হবে। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু যেটা রয়েছে, সেই মেরু প্রান্তটা কিন্তু একটু চাপা ধরনের এবং মধ্যভাগ অর্থাৎ নিরক্ষীয় যে অঞ্চলটি রয়েছে সেটা কিন্তু একটু স্ফীত ধরনের। এই যে মেরুদ্বয় রয়েছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুই মেরুদ্বয় কিন্তু কিছুটা চাপা, আর নিরক্ষীয় অঞ্চলে যে মাঝে যে অংশটি রয়েছে এটা কিন্তু অনেকটা স্ফীত। ঠিক আছে, এই কারণে কিন্তু একটা অভিগত গোলক বলা হচ্ছে। পৃথিবী অভিগত গোলক আকৃতির সপক্ষে প্রমাণ সমূহ বিজ্ঞানীদের মতে, পৃথিবী আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়, উপবৃত্তের মতো বা অভিগত গোলাকৃতি। এই যে বিজ্ঞানীরা রয়েছে, বিজ্ঞানীরা কি করেছে, পৃথিবী যে অভিগত গোলক এর সপক্ষে কিছু প্রমাণ দিয়েছেন। কি কি প্রমাণ দেখে নাও। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে কিন্তু একটি পার্থক্য লক্ষ্য করা যায়। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যেটি রয়েছে সেটা হচ্ছে 12,757 কিলোমিটার, আর মেরু ব্যাস কত রয়েছে দেখো, 12,714 কিলোমিটার। দেখো ছবিতে দেখাচ্ছি আমি। এই যে নিরক্ষীয় অঞ্চল স্ফীতি কত ব্যাস রয়েছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে 12,757, আর যে মেরু অঞ্চলে হচ্ছে ব্যাস রয়েছে সেটা হচ্ছে 12,714। এই যে দুই পৃথিবীর নিখুঁত গোলাকার হলে উভয় অঞ্চলের ব্যাসের মধ্যে কিন্তু পার্থক্য হতো না, দুটো ব্যাসই কিন্তু সমান হতো। ঠিক আছে, ব্যাসের মান থেকে বোঝা যাচ্ছে যে, দুটো ব্যাসের মান থেকে কি বোঝা যাচ্ছে, মেরুর অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের পরিধি বেশি, অর্থাৎ পৃথিবী অভিগত গোলক। ঠিক আছে, 2 নম্বর প্রমাণ কি আছে দেখো, ঘড়ির সময়ের মধ্যে পার্থক্য। 1671 সালে পিচার নামক একজন ফরাসি জ্যোতির্বিদ লিয়ানার রাজধানী কেইন দ্বীপে দেখতে পান যে তার দোলকযুক্ত ঘড়ি প্রতিদিন 2.5 মিনিট করে কিন্তু ধীরে চলছে। তিনি কি দেখতে পান, পিচার নামে ব্যক্তিটি কেইন দ্বীপে যখন গিয়েছিলেন তার কাছে একটি দোলকযুক্ত ঘড়ি ছিল, সেই ঘড়িতে দেখতে পেয়েছিলেন প্রতিদিন 2.5 মিনিট লেট করে বা ধীরে কিন্তু সময় চলছে। অথচ ঘড়িটি আবার প্যারিস শহরে যখন ছিল তখন কিন্তু ঠিকঠাক মতোই টাইম দিত বা সময় দিত। এই ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেল যে দোলকযুক্ত ঘড়ির দোলনকাল নির্ভর করে কিসের ওপর, সেই স্থানে মাধ্যাকর্ষণ বলের ওপর। তারপরে কি আছে দেখো, পরবর্তীকালে স্যার আইজাক নিউটন এই ঘটনার ব্যাখ্যা প্রসঙ্গে কি বলেছিলেন, যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে রয়েছে সেই স্থানের ওপর কি হবে, মাধ্যাকর্ষণ বলের প্রভাবও কিন্তু বেশি হবে। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে ঘড়ির দোলনকাল কি রয়েছে, বেশি রয়েছে, এবং মেরু অঞ্চলে কিন্তু দোলনকাল কম রয়েছে। কেন, পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব কিন্তু নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কম, অর্থাৎ কেন্দ্রের বেশি কাছে কে রয়েছে, মেরু অঞ্চল, আর নিরক্ষীয় অঞ্চল কিন্তু তুলনামূলক দূরে রয়েছে। এর থেকে পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ কিন্তু আমরা পাই। তারপরে দেখো 3 নম্বর কি আছে, 3 নম্বর প্রমাণ, পৃথিবীর আবর্তন গতি। গতিবিদ্যার নিয়ম অনুসারে কোনো নমনীয় গোলাকার বস্তু তার অক্ষকে যদি কেন্দ্র করে ঘুরে, তখন কি হবে, ওই বস্তুর ওপর ও নিচের অংশ কেন্দ্রমুখী বলের জন্য। কেন্দ্রমুখী বল বলতে কি বোঝাচ্ছে, কেন্দ্রের দিকে যে বলের সৃষ্টি হচ্ছে, কেন্দ্রের দিকে বা কেন্দ্রমুখে, সেটাকে কিন্তু কেন্দ্রমুখী বল বলা হচ্ছে। এই কেন্দ্রমুখী বলের জন্য কি হবে, সংকুচিত হয়ে মধ্যভাগ এবং মধ্যভাগ কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে। কেন্দ্র বহির্মুখী বলতে কি বোঝাচ্ছে, কেন্দ্রের অপোজিট দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে বা বহির্মুখী এই যে বলটা সৃষ্টি হচ্ছে, এই প্রভাবে কি হয়, আবার স্ফীত হয়। কেন্দ্রমুখী বলের প্রভাবে কি হয়, সংকুচিত, আর কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে কি হচ্ছে, স্ফীত বা ফুলে যাচ্ছে। সৃষ্টির সময় পৃথিবী ছিল এক জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। তখন থেকেই পৃথিবীর নিজ অক্ষকে কি করছে, কেন্দ্র করে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে তোমরা সবাই জানো, 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু বেগকে পৃথিবী নিজের অক্ষের চারপাশে কিন্তু প্রদক্ষিণ করে। সুতরাং এই আবর্তন গতির জন্য পৃথিবীর অভিগত গোলাকার রূপ ধারণ করে এবং প্রান্তদ্বয় কি হয়, চাপা হয়। কোন প্রান্তদ্বয়, মেরু প্রান্তদ্বয় দুটো যেটা রয়েছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু কিন্তু চাপা হয়। অর্থাৎ পৃথিবীর মধ্যভাগ স্ফীত এবং প্রান্তভাগ বা প্রান্তদ্বয় কি চাপা। মেরু যে দুটো মেরু যে রয়েছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, দুটো মেরু রয়েছে চাপা, আর যেটা হচ্ছে মধ্যভাগ মানে নিরক্ষীয় অঞ্চল কিন্তু ফুলে রয়েছে বা স্ফীত। তারপরে কি আছে দেখো 4 নম্বর, ওজনের মধ্যে পার্থক্য। যে স্থান পৃথিবীর কেন্দ্রের যত কাছে অবস্থিত হবে, মাধ্যাকর্ষণ বল কিন্তু সে স্থানে অবস্থিত বস্তুর উপর তত
বেশি হবে। যত কেন্দ্রের কাছে থাকবে তত আকর্ষণ বেশি হবে, ফলে কি হবে, বস্তুর ওজনও কিন্তু ওই স্থানে বেড়ে যাবে। যেই অঞ্চলটা মাধ্যাকর্ষণ কেন্দ্রের সামনে যত বেশি থাকবে সেখানে কি হবে, মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকবে, ফলে কি হবে, সে স্থানে যে বস্তুগুলি রয়েছে সে বস্তুগুলি কিন্তু ওজন বেড়ে যাবে। তাই দেখা গেছে যে কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল থেকে কি রয়েছে, মেরু অঞ্চলে বেশি হয়। কেন? কারণ কি, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কিন্তু মেরু অঞ্চল কেন্দ্রের বেশি কাছে রয়েছে। কারণ পৃথিবীর মেরু অঞ্চল চাপা হওয়ায় তা পৃথিবীর কেন্দ্রে কিন্তু বেশি কাছে, এবং নিরক্ষীয় প্রদেশ স্ফীত হওয়ায় তা কিন্তু দূরে অবস্থান করে। পৃথিবীর অভিগত গোলকের মতো বলে বস্তুর ওজন সর্বত্র সমান না হয়ে মেরু অঞ্চলে বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কম হয়। তো অভিগত গোলক সম্পর্কে যে আমি প্রমাণগুলো দিলাম, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো। তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের মধ্যে দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা কিন্তু ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশন পেয়ে যাচ্ছ পরীক্ষার আগে। এছাড়াও কিন্তু মক টেস্ট না হচ্ছে, এছাড়াও লাইভ ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার পর পেয়ে যাচ্ছ। আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।